আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর দুই সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করার অভিযোগ, এবং একই সাথে নিকটতম সময়ে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের বীভৎস খুনের ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকেই। এই ঘটনাগুলো আসলে কি বার্তা দিচ্ছে সেটা বিশ্লেষণ জানতে আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ক্ষমতার এ কেমন নজির। আর এ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে তিন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এ.বি.এম. রিয়াজুল কবির কাউসার। মিস্টার কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক, প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। রাজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আপনাকেও। আমি কোনো প্রকার ভূমিকায় যেতে চাই না, নিশ্চয়ই আপনারা তিনজন এই বিষয়ে যথেষ্ট খোঁজখবর রাখেন, আমি বরং সরাসরি আলোচনায় ঢুকে যাই। রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে প্রথম প্রশ্নটা যদি জানতে চাই, যেটা বলছিলাম আমাদের শিরোনামের জায়গায়, এখন পর্যন্ত এই যে ঘটনাগুলো এলো, বিশেষ করে দুটি সাবেক প্রধানের, দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানদের, তাদের ইস্যুতে এখন পর্যন্ত সরকারের বক্তব্য হচ্ছে সরকার এসব বিষয়ে বিব্রত নয় এবং তাদের বিচার করার সৎসাহস তাদের আছে। এখন প্রশ্ন যদি এইভাবে আমরা করি যে যাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল সর্বোচ্চ পদে, তাদের প্রশ্নবিদ্ধ অতীত থাকার পরেও তারা আওয়ামী লীগ আমলেই নিয়োগ পেলেন, সেই আমলেই সব নজিরবিহীন কাণ্ড করলেন, পদের থেকে তারা বিত্তবৈভব ঘুরলেন, ক্ষমতার অপব্যবহার করলেন, প্রতিষ্ঠানকে দুর্বল করলেন, সবই হলো আওয়ামী লীগ সরকারের আমলে এবং তাদের নাকের ডগায়। তারপরও আমরা কেন আওয়ামী লীগ বিব্রত হবে না আসলে? ধন্যবাদ আপনাকে। জি, সম্মানিত সমালোচকবৃন্দ, যমুনা টিভির যারা অনুষ্ঠান দেখছেন, বিব্রত বিষয়টা আপেক্ষিক। ওকে, সেটা কেমন? সময়, দুঃসময়, সুসময়, সবটার সাথে সময় আছে। এটা কোন সময়? আমি তিনটা সময় বললাম আর কি। আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন, ওনারা কিন্তু হঠাৎ করে ওই বাহিনীর প্রধান নিয়োগপ্রাপ্ত হন নাই। একটা আইজিপি কিন্তু সহকারী পুলিশ কমিশনার থেকে হন, এবং এটা প্রায় ২৫ বছর সময় লাগে কমপক্ষে। সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, উনি কিন্তু জেনারেল হন, ওনারা প্রায় ৩১ বছরের পরে এটা পান। প্রথম বলেছেন আওয়ামী লীগের সহ নিয়োগপ্রাপ্ত, বিষয়টা কি তাই? সব সরকারের আমলে ওনারা চাকরি করেছেন। হ্যাঁ, ওনারা একটা মেচুর সময় এসে এই দায়িত্ব পালন করলেন। এখানে দুইটা ভাগ বলবো আমি। চাকরিতে থাকা অবস্থায় এখন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, এখন ওনারা চাকরিতে নেই, সেক্ষেত্রে আমি মনে করি সরকারের দায়টা কম। বাট যদি বেনজির সাহেবের বিরুদ্ধে বলি, আলটিমেটলি দুদক অবস্থান নিয়েছে এবং আদালতের বেশ কিছু আদেশ এসছে, তার মানে কি উনি আইনের আওতায় এসেছেন, কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। উনিও ওনার সপক্ষে। দুদককে স্বপ্রণোদিত হয়ে কিছু করেছিল, আলটিমেট তো করেছে। আমি তো আগের ঘটনা বলতে চাই না, কে বা কারা কোথায় বলেছেন, কোন পত্রিকায় এসছেন, তাই না? এটা তো আইনের পার্ট না, পত্রিকায় যে কোনো নিউজ হতে পারে। আমার কথা হলো দুদক এবং মানে আইনের আওতায় এটা আসছে কিনা। আসলে তো একটা পত্রিকা এসেছিল এবং একজন এমপি বোধহয় পার্লামেন্টের প্রসঙ্গটা তুলেছিল, সে থেকে তো আসা। দুদক স্বপ্নতিভাবে করতে পারে, কেউ অ্যাপ্লিকেশন করলে করতে পারে। প্রথম তার তদন্ত হবে, তদন্তে যদি বেরিয়ে আসে, এবং দুদক তো সেটাই করেছেন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যাদের কথা, তাদেরকে নিয়োগ দেওয়ার সময় আমরা তো দেখি যে সরকারি চাকরিতে ছোটোখাটো চাকরি হলেও নিয়োগের আগে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নানাভাবে খোঁজখবর নেওয়া হয়। সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ দুটি পদে যখন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তখন কি আসলে এই খোঁজটা দেওয়া হয়েছিল, নাকি আসলে তাদের কতটুকু দায়বদ্ধ বা কতটুকু তাদের কথা শুনবে বা তাদের অনুগত থাকবে সেটাকে আসলে মূল্যায়ন? আমরা তিনজন বসে আছি, যদি বেনজির সাহেবের কথা বলি, আমাদের ১-২ বছরের বোধহয় সিনিয়র ক্যাম্পাসে আমরা দেখেছি, উনি থাকা অবস্থায় কি কোনো প্রসঙ্গ আসছে, আলোচনা হয়েছে, এই কথা উঠেছে? সেটাই তো প্রশ্ন, যে উনি যদি ওই সময় থাকা অবস্থায়, এখন যেটা বলা হচ্ছে উনি এগুলি ক্রয় করেছেন, উনি আগে দেখে ওনার সপক্ষে কি যুক্তি দাঁড় করান। উনিও তো আইনের সুযোগ পাবেন।
এবং সরকার তো সেখানে কোনো বাধা দিচ্ছে না। সরকার এখানে পক্ষ নেওয়ার কিছু না, বিপক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি আইনের আওতায় এসছেন। সো এটা দেখতে হবে আইনি পরিণতিটা কি হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়। আবার সরকারের এইটাও বলা হচ্ছে যে এক ধরনের সৎসাহস দেখানো হয়েছে যে তাদের বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন যদি প্রশ্নটা এভাবে আসে যে তারা তো ৩-৪ বছর ক্ষমতায় ছিলেন, পদে ছিলেন, সেই সময় তো এটা বলতে পারেন না আপনি, তারা ৩১-৩২ বছর চাকরি করেছেন বিভিন্ন পদে। না, আমি বলছি সৎসাহসের কথাটা কোন প্রসঙ্গে, তারা যখন অবসর নেয়া ৩-৪ বছর পার হয়ে গেছে, যারা যখন পদেও ছিলেন তখনও কিন্তু তাদের বিরুদ্ধে নানান ধরনের আলোচনা, গুঞ্জন বলেন বা বিভিন্ন আড্ডায় এসব আলোচনা কথাবার্তা হতো, হয়তো গণমাধ্যমে অত বৃহৎ আকারে বা বড় পরিসরে আসতো না। কিন্তু যখন তারা অবসরে চলে গেলেন, অনেকে হয়তো এলপিআরও পার করে ফেলছেন, তখন এসে যখন এই বিচারের প্রসঙ্গটি এলো, তখন আসলে সাহসটা কোথায়? তারা তখন বলছেনই তারা কোনো বাহিনীর পার্ট না, সরকারের পার্ট না, এখন ব্যবস্থা নেওয়ার মধ্যে সাহসের কি আছে? না, আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, আমি পত্রিকার নিউজ যদি বলি, আমাদের রাজুকের কিছু কর্মকর্তা, পিডব্লিউডির কিছু কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের কিছু কর্মকর্তাকে কিন্তু মামলার আওতায় আনা হয়েছে, এবং তারা কিন্তু আরো ৫-৭ বছর আগেই পিএলআর চলে গেছেন। তারা কিন্তু মামলা করা হয়েছে, মামলার আওতায় আনা হয়েছে, এবং তাদের জবাবদিহি করতে হচ্ছে, মানে মামলাটা ফেস করতে হচ্ছে। তাহলে কি বলবেন আপনি? এখানে সরকারি চাকরি থাকা অবস্থা বা চলে গেলে তো এটা কোনো বিষয় না। এবং এটাও ঠিক, অনেক বর্তমান অনেক মামলা বিভিন্ন পর্যায়ে আমরা বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা আছে, বিভিন্ন অর্থ কেলেঙ্কারি বা এইসব তসরুপের অনেক মামলা কিন্তু চলমান আছে। তবে হ্যাঁ, যে দুইজনের ব্যাপার আছে, তারা দুইটা বড় বড় প্রতিষ্ঠানের হেড দায়িত্ব পালন করেছেন, হয়তো এই জন্য আলোচনাটা বেশি হচ্ছে। বাট আইনের ব্যাপারে মানে একজন একটা মামলার আওতায় এসছে, আর আরেকটা যেটা আছেন সেটা তো আমাদের সরকারের, আমাদের দেশের বিষয় না, অন্য একটা দেশে যাওয়ার ব্যাপারে তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে হ্যাঁ, নির্বাচনের আগে যে বিষয়টা ছিল ভিসা নীতির, ওনাকে কিন্তু সেইখানেও সেই ভিসা নীতির আওতায় অনেকে করা, এবং ওনার ভিসা কিন্তু রিভোক করা হয়নি, বাতিল করা হয়নি। পোর্ট অফ এন্ট্রিতে ঢুকতে পারবেন, ওখানে ওনারা বিবেচনা করবেন। এটা অনেকের ব্যাপারে, অনেক দেশের ব্যাপারে আমরা দেখি করা হয়েছে, এবং লক্ষ্য করে দেখেছেন উনি কিন্তু খুব তড়িৎ গতিতে উনি একটা উত্তর দিয়েছেন, যে দুইটা বিষয় বলা হয়েছে সেটার ব্যাখ্যা উনি দিয়েছেন। আর কারণ এটা তো কোনো ফোরাম না, আইনগত ফোরাম না, হয়তো ওই দেশে এই বক্তব্যটা নাও নিতে পারে বা লিখিতভাবে করার কোনো সুযোগ নাই, হয়তো উনি এটার প্রতিবাদ জানাবেন বা দেবেন, তখন বোঝা যাবে বিষয়টা কি দাঁড়ায়। ওকে, আপনার কথা একদম স্পষ্ট। আমি একটু জুনায়েদ স্যারকে আপনার বিশ্লেষণটা শুনে আসি। আপনি শুনছিলেন রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে আসলে দুদকের কাছে তো গেছে দুর্নীতি কমিশনে, আপনি এর মধ্যে আমরা গণমাধ্যমে লক্ষ্য করছি যে একজনের পরিবার সহ তাকে তলব করা হয়েছে। আপনি কি দুদকের তদন্তের উপর আস্থা, বিশ্বাস পান? ধন্যবাদ আপনাকে। আমি সমালোচক সহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যেই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, রাষ্ট্রের দুটো প্রধান বাহিনী, বিশেষত সেনাবাহিনী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুলিশ বাহিনীও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, র্যাব, যেটারও তিনি বেনাজির সাহেব র্যাবেরও প্রধান ছিলেন। সো তিনটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পালনকারীরা দুজন ব্যক্তি, তারা এখন আন্তর্জাতিকভাবে স্যাংশনের আওতায় এসছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তাদের সম্পদের নানান রকম বর্ণনা আছে, এবং আপনি বলেছেন ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। প্রথমত যেটা রিয়াজুল কবির কাউসার ভাই বললেন যে তারা দীর্ঘ সময় কাজ করে করে এসছেন, এবং অভিযোগগুলো আগেই উঠেছে, অভিযোগগুলো কিন্তু ইন সার্ভিস থাকা অবস্থায় এসছে, সার্ভিসের পরে এসছে। সেই সময়ে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখনো ঠিক ওই যেটা শুরুতে বললেন, সরকার বলছে তারা বিব্রত নয়, কিন্তু এই অভিযোগগুলো যে দুটো প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি কিংবা তিনটা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি এটা করেন, তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, কিংবা প্রতিষ্ঠানগুলো নানাভাবে এই একটা অভিযোগের কিংবা একটা কলঙ্কের মধ্যে পড়ে। ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই জায়গায় কিভাবে আসলো, কিংবা কিভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় এই ব্যক্তিরা যেতে পারেন, সেই প্রক্রিয়াটার দিকে আমাদের বরং বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং আমরা ওইটাতেই বেশি মনোযোগী। সরাসরি বলতে পারেন যে এটা একটা রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল।
এবং অর্থনৈতিকভাবে সেই ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এই ব্যক্তিরাই, যেমন ধরুন জেনারেল আজিজ সাহেব, তিনি যখন সেনাবাহিনীর প্রধান 2018 সালের নির্বাচন তখন সম্পন্ন হয়েছে, এবং 18 সালের নির্বাচনের পরে তিনি কি বলেছিলেন, যে নির্বাচনে বিরোধী দলের অভিযোগ যে একটা মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, বিরোধী দলের প্রার্থীরা হামলার শিকার, মামলার শিকার, 25 জনের মতো জেলখানায় ঢুকে গেছে, সেই জায়গায় তিনি বলেছেন যে এই নির্বাচনের মতো সুন্দর নির্বাচন তিনি নাকি কখনো দেখেননি। তো এই যে অবস্থাটা, কিংবা বেনজির সাহেবও তিনি যখন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন, র্যাবের কর্মকর্তা ছিলেন, 14-18 সালের নির্বাচন, তার ভূমিকা আমরা দেখেছি এবং তার বক্তব্য আমরা দেখেছি। ফলে এই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে একটা বিনিময় তৈরি হয়েছে। সরকার ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকার জন্য এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা তারা সহায়তা করবেন, বাহিনীগুলোকে কাজে লাগাবেন, পলিটিক্যাল উদ্দেশ্যে কাজে লাগাবেন, এবং তার বিনিময়ে এই অনেক কিছু করার লাইসেন্স পাবেন। ফলে এইটা একটা বিনিময়ের জায়গাটা তৈরি হয়েছে। এই বিনিময়টা এখন কেন আপনি বলতে পারেন যে তারা এখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন? হ্যাঁ, মুখোমুখি হয়েছেন, আন্তর্জাতিকভাবে ব্যাপারগুলো এক্সপোজড হয়েছে, দেশের ভেতরে এক্সপোজ হয়েছে, এবং এই এক্সপোজারে এখন যেহেতু দায়টা সরকারের দিকে আসে, কারণ সরকারের এইরকম প্রধান কর্মকর্তা, সরকার মানে তো একটা দল পরিচালনা করছে, কিন্তু তার যে সমস্ত প্রতিষ্ঠান দিয়ে সরকারটা পরিচালিত হয়, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে, তার কর্তা ব্যক্তিদের ব্যাপারে যখন এরকম অভিযোগ আসে, তখন সেটার দায়িত্ব আসলে সরকারের ঘাড়ে কোনোভাবে এড়ানোর সুযোগ থাকে না। কিন্তু সরকার যখন এটা করছে, তখন সরকার নিজেকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত এইটা কোথায় গিয়ে দাঁড়ায় তার আগ পর্যন্ত কিন্তু কিছুই বলা যায় না। আমরা এর আগেও বহু সরকারি দলের লোক কিংবা নানা ধরনের ক্ষমতাবান লোকদেরকে দুদকের মাধ্যমে একটা যেন কোনো একটা প্রক্রিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা একটা নেওয়া হচ্ছে বলে মানুষের সামনে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি অগ্রগতি কারো ক্ষেত্রেই হয়নি। ফলে প্র্যাকটিক্যালি এই তৎপরতাও কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। কিন্তু যে জিনিসটা বেরিয়ে আসে যে এইটা একটা রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্তে প্রতিষ্ঠানগুলো পলিটিক্যাল কারণে ব্যবহৃত হচ্ছে এবং সরকার সেটা ব্যবহার করছে, এবং তার বিনিময়ে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিপুল পরিমাণ সম্পদ তৈরি করছেন, নানাভাবে মানে আইন বহির্ভূত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, প্রতিষ্ঠানের ক্ষমতার অপব্যবহার করছেন। এবং আমরা যদি এখান থেকে আরেকটা জায়গায় আসি, যে যখন এই ধরনের কর্মকর্তারাই এই পরিমাণ সম্পদ বানিয়ে থাকেন, তাহলে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন, মূল ক্ষমতা পরিচালনা করছেন, তাদের সম্পদের পরিমাণ কি? তাহলে কি আইসবার্গ, মূল আইসবার্গটা কত বড়, এটা আমরা কল্পনা করতে পারি। এই প্রশ্নটা কিন্তু জরুরি হয়ে যায় না, যে ধরেন আমরা এখন এই দুই ব্যক্তির প্রতি বা ওই দুইজন কর্তা ব্যক্তির উপর বেশি আমাদের মনোযোগ দিয়েছি আমরা সেই জায়গা থেকে, কিন্তু অনেকে এই প্রশ্নটা কি তুলতে পারেন না যে এই দুজন বা এই দুটি পদে যারা দায়িত্বে ছিলেন তারা আসলে কাদের সৃষ্টি, কারা কে তাকে তৈরি করলো? এই প্রশ্নটাকে উত্তর করা জরুরি নয়? আপনি যে বলছিলেন যে তাহলে বাকিদের কি অবস্থা? না, সেটা আমি তো বলছি যে তৈরি তো একটা এই প্রক্রিয়াটা করেছে। যখন আপনি ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করবেন, ভোট চুরিতে ব্যবহার করবেন, মানুষের অধিকার কেড়ে নেওয়াতে ব্যবহার করবেন, এবং তার বিনিময়ে তারা অনেক কিছুই করবে। এই যে প্রক্রিয়াটা, এই রাজনৈতিক প্রক্রিয়াটা, যেটাকে আমরা একটা মানে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থা বলছি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা বলছি, এই রাজনৈতিক বন্দোবস্তের ফলাফলই তো এইটা। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা এখন এইভাবে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে, এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মর্মান্তিক মৃত্যু ঘটছে। কি ভয়ঙ্কর মানে একটা সত্য বেরিয়ে আসছে। এই মর্মান্তিক মৃত্যু তো আমাদের কাম্য না, কিন্তু আপনি যদি মানে ওই মৃত্যু থেকে আবার তার সত্যগুলো বেরিয়ে আসা দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে আসলে মানে একটা রাজনৈতিক ব্যক্তিরা এখন আসলে একটা দুর্বৃত্ত চক্রের মানে হোতাতে পরিণত হচ্ছেন। এই জায়গাটা বাংলাদেশের একটা বাস্তবতাকে তুলে ধরছে, যার দায় আমরা মনে করি পরিপূর্ণভাবে সরকারের। সরকারি ন্যূনতম জবাবদিহির জায়গাগুলোকে সব বন্ধ করে দিয়ে এই পরিণতিতে বাংলাদেশকে রেজানুল হক, আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। আপনি শুনছিলেন সাকিব একটা কথা বলছিলেন যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে একটা জন উপলব্ধির কথা বলছিলেন, যে আসলে এর আগে আপনি দুর্নীতি দমন ব্যুরো বলেন বা এখন দুর্নীতি দমন কমিশন, অনেকেই মনে করেন যে আসলে সংস্থাটি মূলত বড় বড় যারা অভিযুক্তরা আছেন তাদেরকে আসলে এক ধরনের ক্লিন চিট দেয়, আর যারা ছোট ছোট অভিযুক্তরা আছেন, দুর্নীতিবাজ আছে, তাদের টুটি চেপে ধরে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জন উপলব্ধিটাকে আসলে আমরা কি অতিমূল্যায়ন বলবো?
না, অতি মূল্যায়ন বলা যাবে না, আসলে এর সত্যতা আছে। দুর্নীতি দমন কমিশনের এমন কোনো দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে পারে নাই যে কারণে মানুষ তাদের প্রতি আস্থা রাখবে। জোনায়েদ সাকি যেটা বলেছেন যে অতীতে এরকম অনেক কিছু হয়েছে, বড় বড় বা মাঝারি রাঘব বোয়ালদেরকে বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, বাট ফাইনালি গিয়ে দেখা গিয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ফাইনালি ওইরকম যতটা না হয়েছে, আবার এরকমও হয়েছে দুর্নীতি দমন কমিশন অনেককে আবার কি বলে দায়মুক্তি সনদও দিয়ে দিয়েছে, না তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না বা তিনি দুর্নীতিবাজ নন। মানে দায়মুক্তি সনদ নেওয়ার জন্যও অনেকে আবার এই প্রসেসের মধ্যেও ঢুকে যান। সো আমাদের খুব বেশি যে আশাবাদী হতে পারি তা না। তবে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, নিম্ন আদালত দিয়েছে, নিম্ন আদালত এটা আমরা স্বীকার করি বা না করি, এটা অনেকখানি আপনার সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। এটা কিন্তু ওপেন সিক্রেট, এটা কাউসার এখানে আছেন, তিনি আইনজীবী, তিনি ভালো জানেন। তবে তার মানে এটা যদি আমরা সত্য ধরেও নিই, এরকম একটা অভিযোগ আছে যে সরকারের কথা নিম্ন আদালত চলে, এরকম একটা পারসেপশন আছে, সেটা যদি আমরা সত্যি ধরে নিলে দেখা যাচ্ছে যে এই আজিজ সাহেবের কেস তো ভিন্ন, বাইরের স্যাংশন। বেনজির সাহেবের কেসটা ইন্টারনাল, কোর্ট থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার সম্পত্তি জব্দ করতে বলছে, তার দুই দফা সম্পত্তি জব্দ করতে বলেছে। আজকেরটা সিগনিফিকেন্ট, আপনার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের ফ্যামিলির যারা শেয়ার বাজারে যাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটাও তারা করেছেন, কি বলে এটাকেও জব্দ করেছিলেন। তার মানে কি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো সরকারি একটা প্রতিষ্ঠান, তার মানে সরকারও অ্যাক্ট করছে ডাইরেক্টলি। মানে হচ্ছে যে বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলি এসেছে সেটার ব্যাপারে সরকার এ ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। সরকারের এই সমস্ত অ্যাকশনে তাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে দুজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলো তো সবই তারা যখন ক্ষমতায় ছিলেন, পদে ছিলেন সেই সময়কার। আজকে এখন এসে আমরা বেনজির সাহেবের বিরুদ্ধে কি বলবো যে তাকে ধরেন, তাকে মারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, সরকার এটাও ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে অথরিটিকে। যখন তারা পদে ছিলেন তখন কি আমরা এই ধরনের কোনো কিছু ব্যবস্থা নিয়েছি? যদি সেটা নেওয়া হতো তাহলে তো আজকের এই পর্যায়ে আসতে বলে আমার কাছে মনে হয় না। তার মানে কি এখন বলতে পারি যে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রয়োজন কি ক্ষমতাসীনদের ফুরিয়ে গেছে? না, আমি বলছি যে ধরেন আজিজ সাহেবের কেসটা তো ভিন্ন। আজিজ সাহেবকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে সরকারের কোনো ব্যবস্থা নাই। সরকার কোনো ব্যবস্থা নিতে পারে, এখনো নিতে পারে, সেটা অর্থমন্ত্রী মাঝখান দিয়ে একটা কথা বলেছিলেন একদিন, 2-3 দিন আগে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিছু ক্রয় সংক্রান্ত বিষয়ের কিছু অভিযোগ তো উঠেছে তার বিরুদ্ধে। তিনি রিটায়ার করলেও সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এখনো পারে, এটা অর্থমন্ত্রী বলেছেন। আমি একটা কাগজে দেখলাম যে আমাদের যে ব্রিগেডিয়ার রিটায়ার্ড সাখাওয়াত সাহেব, যিনি আর্মিতে ছিলেন, তিনিও বলেছেন যে হ্যাঁ, এটা অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, সেনাবাহিনী চাইলে জেনারেল আজিজের বিরুদ্ধে এখনো তাদের আইনে ব্যবস্থা নিতে পারে। তো সেটা নেবে কি নেবে না সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি যে অতীতে যাই হয়ে থাক না কেন, বেনজির সাহেবের ব্যাপারে সরকার যে এখন তার পক্ষ নিচ্ছে না, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে না, এটা একটা ভালো লক্ষণ, গুড সাইন। কিন্তু আলটিমেটলি যেটা আগেই বললাম যে শেষ পর্যন্ত মামলাটা কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় যে না, তার ব্যাপারে তার যে সমস্ত কাহিনী আমরা ইতিমধ্যে শুনেছি, তাতে এই জায়গাটায় আমরা একটা সুরাহা পাবো বলে মনে হয়। আর আপনি শুরুতে যে কথাটা বললেন যে আপনার আজকের শিরোনাম সরকার বিব্রত কিনা, এরকম একটা প্রশ্ন করলেন। আমি জিজ্ঞেস করেছিলাম আসলে যে সরকার এই বিষয়ে আসলে বিব্রত নয়, যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে। সরকারের দল সবসময় এই অ্যান্সারটা সব সরকারই দিয়ে থাকে যে না, আমরা কোনো কিছুতেই সরকার কোনো কিছুতেই বিব্রত হয় না। মানে আকাশ ভেঙে পড়লেও সরকার বিব্রত হয় না। এটা বোধহয় সরকারে যারা থাকেন, এটা আওয়ামী লীগের বিষয় না, এটা জোনায়েদ সাকিরা কোনোদিন ক্ষমতায় গেলে তারাও বোধহয় একই দোষে দুষ্ট, মানে চেয়ারের দোষ আসলে। এটা আশার বাণী শোনা গেল। দেখেন, মানে
এই সরকারের আমলে নিযুক্ত দুইজন বাহিনীর প্রধান, একজন সেনা প্রধান আর একজন হচ্ছে পুলিশ প্রধান, তারা দুজন এরকম একটা কেলেঙ্কারির মুখে পড়েছেন, আর সরকার বলছে আমরা বিব্রত নই। আর কবে বিব্রত হবেন তাইলে আপনারা? তাহলে আমি বিরতির পর ফিরে এসে রিয়াজুল কবির কাউসার শুনতে চাইবো নিশ্চয়ই, আর কবে বিব্রত হবেন? নিশ্চয় একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় রিয়াজুল কবির কাউসার, যেটা রেজানুল হক বিরতির আগে বলছিলেন যে আসলে কবে বিব্রত হবেন। পাশাপাশি আরেকটা ছোট্ট প্রশ্ন যোগ করে দেই সাথে, আমরা দেখছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি নিয়ে যখন কথা বলেছেন তখন তিনি এই প্রশ্নটাই রেখেছেন যে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান আসলে কার সৃষ্টি বা কাদের দ্বারা তৈরি হলেন। এই প্রশ্নের উত্তর কি আওয়ামী লীগ বা সরকার নিজেরাই খুঁজবেন? না, আমি চেষ্টা দিয়ে শুরু করি। আমি আগে বলার চেষ্টা করেছি, সেনা প্রধান, পুলিশ প্রধান কেউ কিন্তু তৈরি করে না, এটা রুটিন হিসেবে তারা আসেন, সিনিয়র থাকেন, না আমি তিনি সম্ভবত তাদেরকে পদ পদবীর কথা বলেননি, তারা যে এইভাবে জায়েন্ট হয়ে উঠেছিলেন, ক্ষমতার যে অপব্যবহার কার ছত্রছায়ায়, কাদের ছত্রছায়ায়, সেটার উত্তর খুঁজতে বলেছিলেন। না, ব্যবহার এবং অপব্যবহার আপনি দুইভাবে দেখতে পারেন। এখন তাদের বিরুদ্ধে সুবিদিষ্ট অভিযোগ হয়েছে বলে আপনি এটা বলতে পারছেন, তখন তো কেউ নজরে আনে নাই। নজরে আনলে বা কোনো মিডিয়াতে আসলে তো সেটা বিবেচনা নেওয়া হতো। আমি প্রথমেই বলেছি বেনজির সাহেবের ব্যাপারটা কিন্তু একটা পত্রিকার মাধ্যমে প্রথমে আসছে, সেটাকে দুদক আমলে নিয়েছে, মামলা হয়েছে, কোর্ট ব্যবস্থা নিয়েছে। এখন আপনারা যেভাবে প্রশ্ন করেন যে কারা সৃষ্টি করলো, ব্যাপারটা তা না। এই পদে এখনো তো আছে, সরকারের বিভিন্ন পদে বিনোদন আছেন, কিন্তু সবাই কি একই প্যাটার্নের? সবাই কি অপরাধ প্রবণ? সবাই কি একই ধরনের দুর্নীতি করেন? না, কেউ কেউ করেন, সেটা অনেকে ধরা পড়ছে, অনেকে পড়ছে না, বা চাকরি থাকা অবস্থায় হচ্ছে, চাকরি পরেও হচ্ছে। এটা তো ঠিক যে এই সরকার এই ব্যাপারে একটা অ্যাকশনে যাচ্ছে, স্পষ্টত দুইজনই তো বলেছেন, স্বীকার করেছেন যে না, সরকার কিন্তু এইসব ব্যাপারে অন্তরায় হচ্ছে না, না আপনারা চালিয়ে যান। এবং সরকার তো বলা হয়েছে, আমাদের দলের কথা বলেছে যে এই ব্যাপারে সরকার কোনো বাধা, যার আইন আইনের মতো চলবে। আমার ভাই রাজা ভাই একটা কথা বলেছেন, নিম্ন আদালত, এক সময় নিম্ন আদালত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ছিল, বিশেষ করে সিএমএম কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট। এখন কিন্তু কোনো কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নাই, আইন মন্ত্রণালয়ের, আইন সুপ্রিম কোর্টের আন্ডারে, তাই না? এখন বিচার বিভাগ স্বাধীন হওয়ার পরে না এই প্রক্রিয়াটা শুরু হয়েছে না, এক সময় কিন্তু সরাসরি নিম্ন আদালতটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যান্ডলিং করতো, এটা একসময় ছিল চর্চাটা, এবং প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা এটা পরিচালনা করতেন। এখন কিন্তু প্রশাসনের কেউ নিম্ন আদালতে বসছেন না, এখন কিন্তু বিচারকরা মানে জুডিশিয়াল সার্ভিস থেকে ওখানে বসছেন। আমরা একটা প্রক্রিয়া শুরু করেছি, কারণ একটু সময় লাগবে, বাট হয়েছে কিন্তু এখন আইন মন্ত্রণালয় সমন্বয় করে, কিন্তু এইগুলো সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আসে, এটা বুঝতে হবে। আমরা সমালোচনা করতে পারি, এখানেও কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কথা উঠতে পারে, এবং অনেক বিচারক কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছেন, এটা সেটা হচ্ছেন, তাই না? তার এটা হচ্ছে, দেখতে পাচ্ছি আপনার বিব্রত বা দায় যেটাই বলেন, এটা বলতেই পারেন। এখন আওয়ামী লীগ সরকারে আছে, কোনো ঘটনা হলে তো তার উপরে যাবে, কিন্তু ব্যাপারটা হলো কত দ্রুত সেটা আইনের আওতা আনা যায়, সুরাহা করা যায়, দায়িত্ব তাকে নিতে হবে, যেহেতু ক্ষমতায় আছে। সেটা পুলিশ বাহিনী নেবে, আইন শৃঙ্খলা বাহিনী নেবে, না আইন বিভাগ নেবে, কাউকে নিতে হবে। তো সেটা হচ্ছে কিনা, ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে, দেখতে হবে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমি গতকালও এক আলোচনার মধ্যে বলা হচ্ছিল আমাদেরকে এরকম যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি কিংবা সার্বভৌম সংসদ চাইলে এই দুই ব্যক্তিকে ডাকতে পারেন, তলব করতে পারেন, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যেগুলো উঠেছে সেগুলোর বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেন। সেই সৎসাহস বা সেই সাহসটাকে মানে শুধুমাত্র দুদকের উপর চাপিয়ে দিয়ে মানে বা আদালতের উপর চাপিয়ে দিয়ে থাকা হবে, নাকি এই সংসদীয় কমিটি যেগুলো আছে তারাও তাদের একটু অ্যাক্টিভিটিস দেখাতে? দেখুন, এই তো বললাম তো, চাকরিজীবী দুই ধরনের, একটা 59 আগে, একটা 59 পরে, রাইট? এখন তো তারা 59 পরে, চাকরি তো অবস্থায় নাই। একটা ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিতে গেলে তাকে 59 ভিতর থাকতে হবে, পিএলআর এর আগে। এখন তো তারা সেই অবস্থায় নাই। আমি একেবারে ক্লিয়ার না যে সংসদ ডাকতে ডাকতে পারবেন কিনা। প্রথমত হলো যেটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনের আওতায় আসছে কিনা, এবং এটার জন্য আমাদের দুদক আছে, দুদকের কোর্ট আছে, কোর্টে এবং সেই প্রক্রিয়া যাচ্ছে এটা।
এখানে এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আর দায়টা যে সরকারের উপরে আসবে ব্যাপারটা তাও না। যদি চাকরিচ্যুত থাকতেন হয়তো সরকার সরাসরি একটা মন্তব্য করতেন বা একটা ব্যবস্থা নিতে পারতেন। এখন কিন্তু সরাসরি নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এই প্রক্রিয়াটাকে কিন্তু বাধাগ্রস্ত করছে না, বলছে না আইনের মতো চলবে, তার ব্যবস্থা করেন। জি, আমি একটু জনের থেকে আপনার আরেকটা বিশ্লেষণ জানতে চাইবো। আমরা এই বিষয় নিয়ে তো আমরা ক্ষমতাসীন বলেন বা বিরোধী জোট যারা আছে তাদের তো নানান ধরনের বক্তব্য মন্তব্য শুনতে পাচ্ছি। সেখানে আরেকটা বিষয় বক্তব্য বেশ পরিধানযোগ্য, সেখানে এটা বলা হচ্ছে যে সরকারকে ইঙ্গিত করেই যে অনেক ঘোরাঘুরি হয়েছে, বহু সময় নষ্ট করেছেন, এবার সময় একেবারে শেষ, একেবারে সময় শেষ হয়ে গেছে। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে বিএনপি সহ যারা বিরোধী জোট যারা আছে তারা কি আসলে তাদের চূড়ান্ত আন্দোলন বলেন বা সরকারের পতনের যে সময়সীমা আছে সেটা কি নিজেরাই চূড়ান্ত করতে পেরেছে, নাকি আসলে এটা খুবই একটা পলিটিক্যাল বক্তব্য যেটা রাজনীতির মাঠে হর হামেশায় ওঠে, সময় শেষ, যে কোনো সময় পড়ে যেতে হবে? এই বিষয়ে আসছি, আপনি এখনই আন্দোলনে চলে গেলেন, আমি আন্দোলনের বিষয়ে নিশ্চয়ই কথা বলবো। তার আগে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে ধরুন বেনজির সাহেব যখন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তিনি যেন আইজিপি কিংবা র্যাব চিফ, তার নজিরবিহীন ক্ষমতার দম্ভটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে, গণমাধ্যম প্রচুর এসেছে তার রাজনৈতিক বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর মধ্যে রাজনৈতিক বক্তব্যও ছিল, যেটা তাহলে সার্ভিসে থাকার এই পুরো প্রক্রিয়ার সময়ে তার বিরুদ্ধে আদালত, দুদক কেউই কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখন ব্যবস্থা, এক ধরনের ব্যবস্থা আমরা দেখছি যে আদালত থেকে ক্রোক করা হচ্ছে, ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, কিংবা দুদক তার বিরুদ্ধে মামলা করছে। তাহলে এইটা তো কোনো না কোনো সিগন্যাল আছে, তার মানে সরকারের সিগন্যাল এটা হয়। আর যখন হয় না তখনও কিন্তু সরকারের সিগন্যাল কাজ করে, অর্থাৎ না হওয়ার জন্য কাজ করে। আপনি যখন সিগন্যালে একটা জিনিস হয়, তার মানে হচ্ছে যে যখন কাজ করছে না, একই ব্যক্তি যখন এই অপরাধগুলো করে যাচ্ছেন, তখন যখন তার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, তখন সরকারের সিগন্যালটা আছে। এখান থেকে কিন্তু প্রসেসটা বোঝা যায়, এখান থেকে কিন্তু প্রসেসটা বোঝা যায়। অর্থাৎ আপনি একটা লোক অপরাধ করে যাচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্ট এসে আপনি দেখছেন, কিন্তু যখন অপরাধ করে যাচ্ছে তখন প্রতিষ্ঠান কোথায়, তখন দুদক কোথায়, তখন আদালত কোথায়, মানে অর্থাৎ তারা নিশ্চয়ই দুদক আদালতের কাছে যাবে, তখন না আদালত ভূমিকা নেবে। এই যে ভূমিকাগুলো তখন দেখি না আমরা, তার মানে এই ক্ষমতাটা সেখানে তখন তার পক্ষে কাজ করে। এখন এই জায়গা থেকে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন, প্রথম জায়গা হচ্ছে যে এই যে সার্ভিসে থাকা অবস্থায় তারা এই যেগুলো কাজগুলো করতে পারলেন, এইটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সরকারই এনাদেরকে সৃষ্টি করেছেন, সরকার এনাদেরকে ব্যবহার করেছেন, এবং সরকারের ব্যবহারের শেষে যখন বিষয়গুলো আর আড়াল করা যাচ্ছে না, এতটাই উপচে পড়া অবস্থা সৃষ্টি হয়েছে, তখন সরকার এখন নিজেকে সেভ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন। আচ্ছা, এই পদক্ষেপগুলোর পরিণতি কি হবে? উনি যে বললেন আমি খুব আস্থা রাখছি, মোটেই আস্থা রাখছি না। কারণ ক্যাসিনো অভিযান আমরা দেখেছি, এবং ক্যাসিনো অভিযানে যারা অভিযুক্ত আওয়ামী লীগের অনেক পরিচিত ব্যক্তিরা, তাদের এখন কি অবস্থায় তারা আছে? নির্বাচনের মাঠে, নির্বাচনের আগে তাদেরকে কিভাবে ক্লিন চিট দিয়ে ছাড়ানো হয়েছে, সবই আমরা দেখেছি। কাজে আবারও বলবো যে সরকার বিব্রত হবে কেন? সরকার তো এদের সৃষ্টি করেছে, ব্যবহার করেছে, ক্ষমতা টিকিয়ে রেখেছে, এনারা তাদের সাহায্য করেছেন। তারা যদি এখন তাদের ডিজাউন করেন, এটা সরকার খুব ভালো করে জানে, এর একটা ইম্প্যাক্ট আছে বর্তমানদের উপরে। বর্তমানরাও ভাববে যে আমাদেরও তো ডিজাউন করতে পারে ভবিষ্যতে, কাজে সরকার এটা ডিজাউন করবে না। দ্য ভেরি প্রসেস ইজ এইটাই প্রক্রিয়াটাই হচ্ছে যে এই ধরনের ক্ষমতার মধ্যে সুবিধা না দিয়ে, এই ধরনের লেনাদেনার সম্পর্কটা না তৈরি করে এটাকে টিকিয়ে রাখা যাবে না। ফলে যে কারণে বহুদিন ধরে আমরা বিরোধী দলের দিক থেকে আলোচনাটা করেছি যে বাংলাদেশে এমন একটা ক্ষমতার বন্দোবস্ত তৈরি হয়েছে যেটার ইনবিল্ট, অর্থাৎ গঠনগত সমস্যাটা হচ্ছে যে সে অন্যদেরকে, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যক্তিগুলোকে এই ধরনের সুবিধার বিনিময়ে তার অন্যায় ক্ষমতা কুক্ষিগত রাখাটাকে সে যায় নিশ্চিত করছে। এই ইনবিল্ট অবস্থাটা সরকারের বৈশিষ্ট্য, সরকার এটা থেকে বেরোতে পারবে না। সাকিব, আপনারা হয়তো একভাবে সরকারকে নানানভাবে দোষারোপ করতেই পারেন, কিন্তু দোষারোপের ব্যাপার না, এটা হচ্ছে পরিষ্কারভাবে আমরা দোষারোপ করছি। জেনারেল আজিজের বিরুদ্ধে কি আমরা স্যাংশন দিয়েছি? আমরা স্যাংশন দিয়েছি, এই খবরকে আমরা বের করেছি। আপনি বের করেননি, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে বোঝার জন্য, যে ধরেন যে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি, ক্ষমতা থাকার সময় তাদেরকে তৈরি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্যবস্থাকে একেবারেই নেওয়া হয়নি। আপনি যদি একটু ওসি প্রদীপের কথা চিন্তা করেন, আপনি একবার ডিআইজি মিজানের কথা চিন্তা করেন, তাদের বিরুদ্ধেও তো এগুলো তো গুরুত্বপূর্ণ পদ, সেগুলোর বিরুদ্ধেও কি ব্যবস্থাগুলোকে আমরা একেবারে উড়িয়ে দেব? আচ্ছা, আপনি যখন
মানে কি তাদের কি বলছেন বিচার আপনি হচ্ছে না? তো তারা কি বিচারের বলে, আওতায় আছে না? আপনি এই যে এত বিশাল মানে অসংখ্য কি বলে ঘটনার মাঝখান থেকে একটা দুটো ঘটনা নিয়ে এসে আপনি যাতে এই ঘটনাটা বলতে পারেন যে ব্যবস্থা এখনো চলছে, কিন্তু এটা তৈরি করা হয় সিস্টেমের, এটা একটা পার্ট, যে আপনি পুরো সিস্টেমে কোনো ঘটনায় কোনো রকম প্রতিকার হচ্ছে না, এটা যদি পরিস্থিতি থাকে তাহলে তো পুরো জিনিসটা আপনি বিশ্বাসযোগ্যভাবে হেজেমনিটা রাখতে পারবেন না, মানে সম্মতিটা রাখতে পারবেন না। সম্মতি উৎপাদনের এটা একটি অস্ত্র, যে ঘটনার মধ্যে 10টা ঘটলে একটা কিছু করো যাতে 9টা পার পেতে পারে। এইটা হচ্ছে সম্মতি উৎপাদনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া বাংলাদেশে চলছে, কারণ এই সরকারকে এই সব বিষয় নিয়েও ভাবতে হয় যে কিভাবে সম্মতি উৎপাদন করতে পারবেন। তো যে জায়গাটায় আমি বলতে চাই যে এই গভর্নমেন্ট আসলেই বিব্রত হবে না, কারণ তারা এই পুরো সিস্টেমিক একটা জায়গা তৈরি করেছে, সিস্টেম্যাটিক্যালি তারা এই ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজনটা তৈরি করেছে যে আমাদের ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে হবে, তাদেরকে সুবিধা দিতে হবে, মাঝে মধ্যে দু একটাকে ধরে দেখাতে হবে যে আমরা কিছু একটা করছি, আবার সেটাও ইন দি প্রসেস এবং ইন দি মানে কি বলে টাইম যাওয়ার আপনি একজন এক সময় যখন ভুলে যাবেন তখন যাবেন। আমাকে আপনি যে প্রশ্ন করেছেন আপনি দ্রুত আন্দোলন প্রসঙ্গে ঢুকতে যাচ্ছেন না, আমি পরে যাই। আমি বললাম রেজানুল হকের কাছে যেটা শুনতে চাইছিলাম, যেটা সাকিব ভাই বলছিলেন যে ক্ষমতায় থাকাকালীন, এগুলো তো ক্ষমতায় থাকাকালীন সময়ে তো বিষয়গুলো এসেছিল, নানান ফোরামে নানান সময় আলোচনাগুলো এসেছিল, খুব বড় আকার না হলেও সেই সময়কে এই ধরনের পদগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা প্রশ্নের মুখে বা জবাবদিহিটা আনার কোনো প্রকার ব্যবস্থা কোনো প্রাতিষ্ঠানিকভাবেও নেই বা অন্য কোনোভাবেও নেই? না, ব্যবস্থা নেওয়ার সুযোগ তো অবশ্যই আছে, থাকবে না কেন? কিন্তু বিষয়টা দুটো, একটা হচ্ছে যে তারা যে এই অপকর্মগুলো যেটা এখন বেরিয়ে আসছে, এখন তারা যে সেগুলো এখন করেছিলেন, সেই খবরটা যারা ব্যবস্থা নেবেন তাদের কাছে খবরটা ছিল কিনা, বা তখন এই খবরটা সে তাদের কাছে তো নেওয়া না নেওয়া তো ডিপেন্ড করে যারা ব্যবস্থা নেবেন তাদের উপরে। তারা যদি জেনেও থাকেন তাহলে তারা ব্যবস্থা কেন নেননি, বা ইভেন এখনও ধরেন এটাও তো সত্য যে আমরা তো এখন পর্যন্ত অভিযোগের পর্যায়ে আছি। এটা এখন কি পুরোপুরি প্রমাণিত হয়েছে? একজন অপরাধের যে বিবরণ আমরা শুনি সেটি যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ তো আমরা তাকে অপরাধী বলতেও পারি না, এটা তো সত্য। তো সেই সময় কি হয়েছে না হয়েছে সেই তো অতীতের বিষয়, এটা নিয়ে আমরা এখন আলোচনা করে সময় নষ্ট করার কোনো জেনারেল আজিজের ব্যাপারটা কি আমরা কংক্রিট যেতে পারি কিনা? জেনারেল আজিজের ব্যাপারটা যখন মার্কিন নিষেধাজ্ঞাগুলো এসছে তখন তো তারা একেবারে নিশ্চিন্ত হয়ে, তারপরে তো একদম পররাষ্ট্র দপ্তর থেকে এই স্যাংশনগুলো এসছে, তারা তো নিশ্চিত হয়েই দিয়েছেন। সেক্ষেত্রে আমরা কি এখন আবারও এটা তো এখন দিয়েছেন তারা। এখন জেনারেল আজিজের কাহিনীটা কিন্তু আমরা সবাই জানি যে যে সমস্ত অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই অভিযোগটা কিন্তু অনেক আগে, বছর 3 আগে। আমরা জানি যে ডয়চে ভেলেতে একটা আল জাজিরাতে একটা ডকুমেন্টারিতে এই সমস্ত কথাগুলি বলা হয়েছিল। তো এটাও তো একটা রহস্য যে এতদিন পরে সেই একই অভিযোগে স্যাংশন কেন দেওয়া হইল, আগে কেন দেওয়া হয় নাই, এটা জানার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের 3 বছর অপেক্ষা করতে কেন হইল, এটা তো একটা কথা। আমার মনে হয় নিশ্চয়ই তারা যে অভিযোগগুলি আল জাজিরা উত্থাপন করেছিল সেই অভিযোগগুলো তারা যাচাই বাছাই করে দেখেছে, দেখার পরে তাদের কাছে যখন মনে হয়েছে এটা সত্য তখন তারা একটা ব্যবস্থা নিয়েছে। তো এটা তো একটু সময় লাগেই, মার্কিন যুক্তরাষ্ট্র লেগেছে, তো বাংলাদেশের সরকারের সময়ও তাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ হয়তো উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তারাও হয়তো এটা যাচাই বাছাই করার জন্য সময় নিয়েছেন, বাট আলটিমেটলি তার আগেই তারা পদ থেকে তারা কি বলে আজিজ সাহেব তার রিটায়ারমেন্ট চলে আসছে। তাহলে আমি একটু থামাই, আমি একটা বিরতি নেই। বিরতির পর সাকিব ভাই বলছিলেন আন্দোলন প্রসঙ্গ, বাট আমার কাছে আনোয়ার আজিম প্রসঙ্গটাও ছিল। আমি জানি না কি করবো, আসলে বিরতির পর এসে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি। ছোট্ট একটা বিরতি, ফেরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। রেজওয়ানুল হক, আপনার কাছ থেকে যদি এই আমরা আনোয়ারুল আজিমের বিষয়টি নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। সেখানে আমরা এখন পর্যন্ত যা তথ্য পাচ্ছি, কিছু খণ্ডিত অংশ পাওয়া যাচ্ছে শরীরে, সেটা কলকাতা থেকে দাবি করা হচ্ছে, বলা হচ্ছে আমাদের এখানে যে গোয়েন্দা প্রধান গিয়েছেন। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই ঘটনার কোনো বিশ্বাসযোগ্য তদন্ত এবং এই খুনের রহস্যটা আদৌ কি আমরা জানতে পারবো, নাকি এটা এক ধরনের ধাঁধা হয়ে থেকে যাবে? জানি না আদৌ পাওয়া যাবে কিনা। তবে আমার কাছে একটা জিনিস খুবই মনে হয় যে ধরেন, যেহেতু আমরা সাংবাদিকতা করি, আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি যতক্ষণ না পূর্ণ তদন্ত বা ইনভেস্টিগেশন, সাংবাদিকদের তো ইনভেস্টিগেশন করতে হয়, তুমি যতক্ষণ না সকল পক্ষকে নিয়ে
তুমি যখন কনভিন্স হবা তখন তুমি একটা রিপোর্ট লিখতে পারো আর কি। তো একটা মার্ডার হয়েছে 13 তারিখে বলা হচ্ছে, তার 2 দিনের মাথায় বা 3 দিনের মাথায় আমরা একটা কনক্লুশনে চলে আসছি কিভাবে। স্টিল আনোয়ারুল আজিম, এমপি আনোয়ারুল আজিমের ডেড বডি কিন্তু পাওয়া যায় নাই। আজকে এতদিন পরে আজকে খবর আসছে যে একটা তার ওই বাড়ির সেপটিক ট্যাঙ্কে কিছু মাংসের টুকরা পাওয়া গেছে। যদিও আমি নিউজে দেখলাম যে পুলিশ এখনো কনফার্ম না যে এটা ওনারই, এটা ডিএনএ টেস্টের ব্যাপার আছে। কিন্তু আমরা তো অনেক আগেই বলে দিয়েছি সরকারিভাবে তিনি খুন হয়েছেন এবং তাকে কারা কারা খুন করেছে। এই যে এত দ্রুত একটা কনক্লুশনে চলে আসা, এইটা আমার কাছে মনে হয় যে এটা সঠিক প্রসেস নয় বলে আমার কাছে মনে হয়। কিন্তু আরেকটা প্রশ্ন করি, এইটা ধরেন আনোয়ারুল আজিমের যে পরিণতি এখন পর্যন্ত জানতে পারছি আমরা, অনুমান নির্ভর যেটা, সেক্ষেত্রে এটাকে অনেক আগেই আটকানো যেত কিনা? মানে এই পরিণতি থেকে যদি আনোয়ারুল আজিমের রাজনৈতিক ময়নাতদন্ত করে অতীত, সেখানে তার নামে যে ধরনের অভিযোগ এবং তথ্যপাথ্য আছে সেগুলোকে যদি আমলেও নেই, কিন্তু অনেক আগেই আইন ফেস করার কথা। সেক্ষেত্রে তিনি আইন ফেস না করে তিনি একে একে ধাপে ধাপে উপজেলা থেকে জেলা, তারপর একেবারে সংসদ পর্যায়ে চলে গেলেন। এটাতে আইনি প্রক্রিয়া তিনি ফেস করেছেন। তার বিরুদ্ধে ইন্টারপোলের এই গত তত্ত্বাবধায়ক সরকার মানে জরুরি অবস্থার সময় 111-এর সময় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ছিল। আমার তথ্য যেটা বলে সেখানে তিনি যখন 1988 বিএনপিতে রাজনীতি যুক্ত হন এবং 1992 কালীগঞ্জ পৌর কাউন্সিলর হন, এরপর তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে চলে আসেন, 21টি মামলা ফেস করেন 2007 সালে ইন্টারপোলে, কিন্তু 2009 সালে এসে সব মামলা একযোগে প্রত্যাহার হয়ে যায়। আচ্ছা, সেটা তো একটা এটাও একটা আইনি প্রক্রিয়া। এটা তো কোর্ট থেকেই তো তার মামলাগুলি যে প্রত্যাহার করা হয়েছে সেটা তো একটা কাগজে কলমের মতো একটা আইনগত তার একটা প্রসেস আছে। আর এই প্রশ্নের জবাব তো জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়েছেন যে আনোয়ারুল আজিমের ব্যক্তিগতভাবে কি ছিল সেটা বড় কথা না, তিনি এলাকায় খুবই জনপ্রিয়, সেই কারণে তাকে আমরা নমিনেশন দিয়েছি। এটা যখন এটা দলের সাধারণ সম্পাদক বলেছে, এখানে আমার আর কি বলার আছে? রাইট। সেক্ষেত্রে একটু জুনায়েদ সাকি আপনার একটু বিশ্লেষণ। আমি প্রথম কথা বলবো, যেভাবে আনোয়ারুল আজিম সাহেব মানে তার যে মৃত্যুর কাহিনী আমরা যেটা শুনলাম, ভীষণ এইরকম মর্মান্তিক মৃত্যু কারোর ক্ষেত্রে কাম্য নয়। আমরা চাই এর একটা যথার্থ ভালো তদন্ত হোক, বিষয়গুলো সামনে আসুক, বিচার প্রক্রিয়া সামনে আসুক। কিন্তু যেভাবে পুরো ঘটনা প্রবাহ এগোচ্ছে, মানে যতটা মানে এটা ঠিক আসলে যেটা একটু আগে রাজা ভাই বললেন যে একেবারে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী মানে সবকিছু আগেই বলে দিচ্ছেন, পুলিশ কর্মকর্তারা পুরো ন্যারেটিভটা যেভাবে বলছেন, তদন্ত শেষ হওয়ার আগেই এই সব কিছু আমাদের নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। সুতরাং মানে একটা বিশ্বাসযোগ্য তদন্ত আমরা প্রথমত চাইব। এটার বাইরে যে পলিটিক্যাল বিষয়টা সামনে আসছে, যে তিনি যে দ্বন্দ্বে তিনি নিহত হলেন বলে বলা হচ্ছে, সেই দ্বন্দ্বটা কি? সেই দ্বন্দ্বের জায়গাতে তিনি একটা নানা ধরনের আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবং এটাও কিন্তু অভিযোগ, এটাও কি প্রমাণিত অভিযোগ। এখন সেই অভিযোগের একটা দিক তদন্ত প্রমাণিত যে তার বিরুদ্ধে 21টি মামলা ছিল। সেই 21টি মামলা তিনি 2009 থেকে 2014 সালের মধ্যে উনি এগুলো প্রত্যেকটি মামলায় খারিজ করাতে পেরেছেন এবং 14 সালে উনি এমপির টিকিটও পেয়েছেন। একই সময় কিন্তু বিরোধী দলের প্রধান নেতা থেকে শুরু মানে বিএনপির প্রধান নেতা থেকে শুরু করে বিরোধী দলের বহু নেতা কর্মীরা মামলা টামলা, জেল, সাজা ডাবল হওয়া সবকিছু হয়েছে। মানে বৈপরীত্যটা আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে। এই যে প্রক্রিয়া, 3টি ঘটনা, জেনারেল আজিজ সাহেব, আইজিপি সাবেক আইজিপি বেনজির সাহেব এবং এমপির ঘটনা, এই 3টা ঘটনা এতদিন ধরে আমরা যে মানে বর্তমান সরকারের গঠন বৈশিষ্ট্য নিয়ে যে বিশ্লেষণটা দিয়েছিলাম সেটাকে একেবারে সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে কিভাবে এই দুর্বৃত্তায়নের প্রক্রিয়াটা এখানে তৈরি হয়েছে। এখন আপনি বলেছিলেন না শুরুতে যে কিংবা যে আমরা যদি ক্ষমতায় গেলে কি হবে, আমরা ক্ষমতায় গেলে এই বন্দোবস্ত যদি টিকে থাকে তাহলে এইরকম ভাবেই ক্ষমতার দুর্বৃত্তায়ন কিন্তু চলতে থাকবে। যে কারণে আমরা বারবার বলছি যে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে, একটা জবাবদিহির বন্দোবস্ত লাগবে, যে কারণে 31 দফা কর্মসূচি মানে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা। সেই জায়গায় সরকারের জবাবদিহিতাটা সবার আগে দরকার। সরকার যদি কোনো জবাবদিহি না করে তাহলে প্রতিষ্ঠানগুলোকে ওই সরকার এইভাবেই ব্যবহার করতে চাইবে। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের মূল লক্ষ্যটা হচ্ছে এই বিদ্যমান
অথরিটেরিয়ান একটা বন্দোবস্ত থেকে একটা ডেমোক্রেটিক বন্দোবস্তে যাওয়া। আপনি অতীতের অন্যান্য দল যারা ক্ষমতায় ছিল নানান প্রশ্ন তুলতে পারেন, প্রশ্ন আছে বলেই আমরা নতুন একটা বন্দোবস্তের কথা বলছি, যেটা আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোনোভাবেই একটা রাজনৈতিক উত্তরণে, গণতান্ত্রিক উত্তরণে আসতে চাইছে না, যে কারণে আন্দোলন চলবে। এবং আন্দোলন, এই যে জনগণ আজকে ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে সরকারের আসলে ক্ষমতা থাকার আর কোনো বৈধতা নেই, জনগণের সংগ্রামের মধ্য দিয়ে তাদের বিদায় করে। রিয়াজুল কবির কাউসার, একজন সংসদ সদস্য হুটহাট সীমান্ত পাড়ি দিয়ে যাচ্ছেন, আমার জানার মতে কোনো সরকারি কর্মকর্তাও যদি দেশের বাইরে যেতে চায়, এটা গভর্নমেন্ট অর্ডার নিতে হয়, ইনফর্ম করতে হয়, তারপর যেতে হয়। ইনি চিকিৎসার পারপাস, আমি এখন পর্যন্ত যতটুকু জানি তিনি কোনো ধরনের পারমিশন নিয়েছেন বলে আমরা এখন কোনো তথ্য পাইনি। এই যাচ্ছেন, তাহলে কি এগুলো কি শুধু মানে কাগজে কলমে লেখা থাকার বিষয়? যদি এটা থাকতো তাহলে তো নিশ্চয়ই কেউ না কেউ তো ইনফর্ম হতো, এত বড় একটা ইনসিডেন্টের সামনে পড়তে হতো। দেখেন, এমপি সাহেবের ঘটনার প্রভাব বলবো, হত্যাকাণ্ড আমি বলতে চাই না, আমরা এই তিনজন তিনভাবে ব্যাখ্যা করেছি, বিভিন্ন মহল থেকে ব্যাখ্যা আসছে, আইন দায়িত্বে আছেন তারাও ব্যাখ্যা করছেন। আপনি যে আইনগতভাবে দেখেন, ওনার বিরুদ্ধে মানে ওনার বিষয়ে একটা অপহরণ মামলা করা হয়েছে, ওনার মেয়ে করেছে। এই অপহরণ মামলাটার তদন্ত আমাদের দেশে হচ্ছে, পার্শ্ববর্তী দেশ কলকাতা পুলিশও করছে। যদি তার ডেড বডি পাওয়া যায়, সেটা একটা মানে মার্ডার কেস হিসেবে পরিগণিত হবে বা সেভাবে কনভার্ট করা হবে। এখনো যেহেতু সেটা এখনো পর্যন্ত তার মরদেহ, মরদের অংশ বিশেষ যেভাবে বর্ণনা হচ্ছে নৃশংসভাবে, কোনোটাই কিন্তু পাওয়া যায়নি। এখানে একটা আইনগত ভিত্তি কিন্তু আছে, এটা না পেলে কিন্তু এটা করাও যাবে না। এখন পর্যন্ত সম্ভবত দুই দেশেই এটা আইনি প্রক্রিয়া চালাতে পারবে। ব্যাপারটা দুই দেশের ব্যাপার, তাই না? কেন ঘটনাস্থল তো কলকাতা, কেন একটা মার্ডার কেসের ঘটনাস্থল ইম্পর্টেন্ট। আমাদের দেশে ডিবির পক্ষ থেকে সেইটাও ভিজিট করতে যাওয়া হয়েছে। আমরা যেভাবে ব্যাখ্যা করি, মানে ঘটনা যদি হয়ে থাকে, এটা তো খুব দুঃখজনক। প্রথমত বাংলাদেশের নাগরিক, দ্বিতীয়ত আমাদের পার্লামেন্টের 3 বারের মেম্বার, এখনো অনেকেই অনেক কথা বলছেন। হ্যাঁ, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা তার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিয়েছি। কারণ এটাও তো ঠিক, আনার সাথে একসময় বিএনপির রাজনীতি করতেন, নেতাকর্মী ছিলেন, পরবর্তীতে এসছেন। আর আপনারা যেটা বললেন, হ্যাঁ, একজন এমপি দেশের বাইরে গেলে মাননীয় স্পিকার মহোদয়কে অবগত করাতে হয়। যদি সরকারি ভিজিটে যান, তাহলে ওই দেশের দূতাবাসে আমাদের জানাতে হবে। আমার মনে হয় এখন পর্যন্ত যত জানতে পেরেছি, কোনো দিক সেটা হয় নাই। উনি চিকিৎসা করতে গিয়ে ব্যক্তিগতভাবে গিয়েছেন, তাহলে হয়তো একটা টাচে থাকতেন যে এমপি কোথায় আছেন, হয়তো উপদূতাবাস সেই ব্যাপারে নজর রাখতেন। আমার মনে হয় সেটা হয় নাই। দেখেন, ব্যত্যয় তো অনেক কিছু হয়েছে, ব্যত্যয় অনেক হয়েছে। আমি আসলে বেশি সময় দিতে পারছি না, আমাকে অনুষ্ঠান শেষ করতে বলা হচ্ছে। আমি বলে শেষ করি, আরেকটা আন্দোলনের বিষয়ে কথা ছিল, এটাও হলো না আজকে, নিশ্চয় আরেকদিন আলোচনাটা করি। আজকে আমাকে শেষ করতে দেন না, আন্দোলন যেহেতু সাকিরের ভবিষ্যতে করবে, আলোচনা ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে মতো আলোচনা শেষ করি। এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবার আন্দোলন চলমান। আমি ওয়েলকাম করে গেলাম।